মানে বাংলাদেশের স্বার্থের সাথে আগে থেকেই কি মানে বৈরী আচরণ আছে। এবং আমি মনে করি যে এই আশাটা, এই ইলেকশনটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে হয়েছে। এটা কিভাবে হারানো যায়, 15 বছরের ইতিহাসকে স্টপ করা যায়, তার জন্য পরিকল্পিতভাবেই তো এই ভোটার লিস্টকে কি করা হয়েছে। আগে মানে এনআরসি ইস্যুতে যে ডিবেটগুলো ছিল, সেখানে নাগরিকদের নাগরিকত্ব সেটা পশ্চিমবঙ্গেও হয়েছে, আসামেও হয়েছে। হাজার হাজার মানুষের নাগরিকত্বকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তার ভোট অধিকার নিয়ে নেওয়া হয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাদের মানে ব্যবসা বাণিজ্য এই যে মানে রিসেন্টলি এই নির্বাচনের ফলাফলের দিন থেকে এই পর্যন্ত অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বেছে বেছে ধ্বংস করা হয়েছে। শুভেন্দ্র অধিকারী যিনি আজকে শপথ নিলেন, আমি তার শপথ বাক্যগুলো শুনতেছিলাম, তো শপথ বাক্য যদি তার ব্রেনে থাকে তাহলে ওনার পূর্বের বক্তব্যের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি হয়তো ভোটের রাজনীতির জন্য, ভোটের কৌশলের জন্য আমি একটা অবস্থান নিয়েছিলাম, কিন্তু আমি আজকে যে শপথটা নিলাম সেই শপথটা কিন্তু মানে সামগ্রিকতাকে নিয়ে আসে। এখানে ইসলামী একটা মতামত দিয়েছিলেন আপনারা যে আসলে পশ্চিমবঙ্গে ধর্মীয় উত্থান একটা এই দেশের জন্য একটা বিপদ বা অশনি সংকেত, এই ধরনের কথা আপনারা বলেছেন। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি হতে পারে, কিন্তু ধর্মের ভিত্তিতে হিংসা বিদ্বেষ হানাহানি এটা তো কোনো ধর্ম অ্যালাউ করে না। আজকে উনি ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেছেন, রাগ বিরাগের বশবর্তী হয়ে, শত্রুতার বশবর্তী হয়ে কোনো ব্যাপারে তিনি অবস্থান গ্রহণ করবেন না। তাহলে এই যে রাগ বিরাগের বশবর্তী হয়ে, শত্রুতার বশবর্তী হয়ে তো তিনি একটা জাতি ধর্মকে নিধনের কোনো ঘোষণা দিতে পারেন না। এই জায়গা থেকে জনগণের উদ্বেগ আছে। আমি মনে করি যে ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলোকে অবশ্যই আমলে নেবে। আবার এখানে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানগত কারণে আমরাও মীমাংসা করে নিতে পারি নাই। এখন আমরা দেখব যে নরেন্দ্র মোদীর সরকার কিভাবে মানে তার নিজস্ব দলের লোকেরাই তো আজকে এখানে ক্ষমতায়, তাহলে তিস্তার পানি বন্টন নিয়ে সবসময় পশ্চিমবঙ্গের যে অবস্থানের কারণে বাংলাদেশের চুক্তি সই হতে যেও কি হয় নাই, সেটা কতদূর আগাবে সেটাও তো আমাদের দেখার বিষয় আছে। আমি মনে করি যে ইতিমধ্যে যেটা হয়েছে, দেখেন যেখানে কিন্তু বাবরি মসজিদ ইস্যুতে একজন প্রার্থী কিন্তু খুব সরব ছিলেন, তিনি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে প্রচুর অর্থও পেয়েছেন এবং তিনি নির্বাচিত হয়েছেন। 2টা আসন থেকে হুমায়ুন সাহেব কিন্তু নির্বাচিত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে কি যে ভারতের আজকে বাংলাদেশে যে পরিমাণ মুসলমান বাস করে তার চেয়ে কিন্তু গোটা ভারতে কিন্তু মুসলমানের সংখ্যা অনেক বেশি। আপনি যদি ওই অর্থে ধরেন যে বাংলাদেশ রাষ্ট্রে যে পরিমাণ মুসলমানের বসবাস, আর যদি পশ্চিমবঙ্গকে ছাড়াও আরও গোটা ভারতে কিন্তু মুসলমানদের সংখ্যা কিন্তু অনেক বেশি সেখানে। কাজেই আমি মনে করি যে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের স্ট্রাকচারে যেহেতু ধর্ম নিরপেক্ষতা আছে, সেইখানে একটা ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। সেটা জনগণের অভিপ্রায় হয়েছে না ষড়যন্ত্র করে হয়েছে না পরিকল্পিত উপায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হয়েছে, এটা আমাদের বিষয় নয়, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার স্ট্যান্ড ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব, সেটা তাদের ব্যাপার। বাট আমরা মনে করি যে আন্তঃরাষ্ট্র যে সম্পর্ক থাকা উচিত সেটা ন্যায্যতা এবং অবশ্যই বন্ধুসুলভ সেই সম্পর্কটা রাষ্ট্র টু রাষ্ট্র থাকা উচিত। কোনো দল বা বিশেষ কোনো গোষ্ঠীকে মানে প্রতিষ্ঠিত করার জন্য হতে পারে না। এখানে তো শুভেন্দ্র অধিকারী খুব স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ দখল করতে 2 মিনিট লাগে না। উনি বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা এখানে বৈধ প্রধানমন্ত্রী, উনি শাহজালাল এয়ারপোর্টে উনি নামবেন খুব শীঘ্রই। এই যে কথাগুলো বলে মূলত একটা গোষ্ঠীর কৃপা পেতে চেয়েছেন, সেই কৃপা পাওয়ার জন্যই কিন্তু ওখানে করেছেন। আজকে ভারত অনেক কথা বলছে, কিন্তু শেখ হাসিনা সহ তার রেজিমের যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে দাবি করা হয় এবং সেখানে তাদেরকে মাঝে মধ্যে মার্কেটে বিভিন্ন জায়গায় দেখা হয়, তারা কিসের ভিত্তিতে আছে? আচ্ছা, আমি মনে করলাম প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা রাষ্ট্রীয় প্রোটোকল বা রাষ্ট্রের প্রয়োজনে কিংবা একটা বলতেই পারে একটা রাষ্ট্র, কিন্তু বাকিদের ব্যাপারে কিন্তু স্ট্যান্ড নাই, সেখানে রাষ্ট্র কিছু বলছে না, তাদের স্ট্যান্ড কি? এমনকি আমাদের এই জায়গা থেকে হাদির মতন একজন দেশপ্রেমিক ছেলেকে হত্যা করে সেই হত্যাকারীরা পালিয়ে কিন্তু সেখানেই আছে। তাহলে যদিও অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাংলাদেশের কাছে বন্দী বিনিময়ের অংশ হিসেবে কিন্তু অনেকগুলো বিষয় আসলে এখানে আছে। তাহলে আমি মনে করি ধর্মটা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের পরস্পরের প্রতি সম্মানবোধ, মর্যাদাবোধ এবং আন্তঃরাষ্ট্রীয়
পরস্পর উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য অন্যান্য জায়গায় আমরা কিভাবে ডেভেলপ করতে পারি সেটাই, কিন্তু অন্য একটা রাষ্ট্রকে বিপদে ফেলা, এই বিপদে ফেলতে যে ইন্ডিয়া ইতিমধ্যেই কিন্তু এই উপমহাদেশের বহু রাষ্ট্র থেকে কিন্তু নাই। জি, আপনার কাছে আমরা আবার আলোচনায় আসবো। আসলে এই যে নতুন একটা চিত্র আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দেখছি, সেখানে হিন্দুত্ববাদ, পরিচয়ের রাজনীতি, বাংলাদেশি, মুসলমান, এরকম নানা বিষয় যেমন কাজ করছে, তেমনি পাশাপাশি ওখানকার যে অর্থনৈতিক স্থবিরতা বা বেকারত্ব, নানা বিষয়গুলো আপনি যেটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের অবস্থা, সেখানেও কিছু আমরা দেখি তৃণমূল কংগ্রেসের কাছে মানুষের প্রত্যাশা এবং সেটা থেকে দূরে সরে আসা, এবং বরং সেটার মধ্যেও এক ধরনের ক্ষোভ মানুষের মধ্যে কাজ করে। তো সব কিছু মিলিয়ে সেটা আমরা বলতে পারি যে এটা ভারতের নিজস্ব আভ্যন্তরীণ বিষয়, কিন্তু একই সাথে এটা বাংলাদেশের রাজনীতিতেও আমরা প্রভাব ফেলতে দেখি। সেই জায়গা থেকে আমাদের এই আলোচনাটা আমরা চালাতে চাই। এবং এখন একটা আলোচনা সামনে আসছে যে 24-এর যে গণঅভ্যুত্থান, তার পরবর্তী যে নির্বাচন, সেখানেও এক ধরনের আমরা ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের লক্ষ্য করছি, এবং সেইটার প্রতিফলন আমরা আসলে অনেকের দ্বারা ব্রেক হয়েছে, সংবিধান স্থগিত হয়েছে, বিভিন্ন রকম অবস্থা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী গঠনমূলক ওয়েলফেয়ার রাজনীতি করে, ওয়েলফেয়ার স্টেট চাই। এবং আপনি এবার দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যে তার যে ম্যানিফেস্টো ছিল এবং তার যে প্রার্থী চুজিংটা ছিল, সেখানে কিন্তু একজন অমুসলিমকেও কি করা হয়েছে, প্রার্থী করা হয়েছে, যেটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে অনেকভাবে বলেছে। তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে শুধু ধর্মীয় জায়গা থেকে দেখলে হবে না, বাংলাদেশ জামাত ইসলামীর সকল মত, পদ, ধর্ম, বর্ণ, গোটা বাংলাদেশের মানুষকে ধারণ করার জন্য যে রাজনীতিটা করা দরকার আদর্শের পরে থেকে, অর্থাৎ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর, চাঁদাবাজি, দখলবাজির যে রাজনীতি, ব্যাংক লুটের যে রাজনীতি, এগুলোকে বাদ দিয়ে দেশের মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে যে রাজনীতি, সেই রাজনীতিটাই কিন্তু জামাত করছে। যার কারণে আজকে জামাতের এই উত্থানের পিছনে আমি মনে করি যে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিটাই একটা বড় দায়ী। কারণ যারা বারবার পরিবর্তনের স্লোগান তুলেছে, ভয়ের রাজনীতির বিরুদ্ধে স্লোগান তুলেছে, আমি বলছি আজকে আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের মতন একটা পুরাতন দল, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। অধিকাংশ বড় বড় নেতারা, মন্ত্রীরা, ইমাম সাহেব পর্যন্ত, খতিব, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেল কেন? তাদের কর্মদোষে, তাদের নিজেদের প্রতি ফেইথ নাই যে এই দেশের যদি আমি থাকি তাহলে এই দেশের জনগণ আমাকে রক্ষা করবে না, আমি এত অন্যায় করেছি, অন্যায়ের ভাগটা এত বেশি ছিল। কাজেই একই পথে যদি অন্য আমি বলছি হ্যাট অ্যাবাউট বিএনপি, সেটা হচ্ছে এটাই আমি যেটা বলতে চেয়েছিলাম। বিএনপির কথা আমি বলেছি, আমি বুঝেই বলেছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে বিএনপিও জনগণের জনমুখী রাজনীতিটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে। সেই জায়গায় ক্ষুধার্ত বাঘের মতন চারিদিকে মানে যে চাঁদাবাজি হলো, যে ধরনের সন্ত্রাস হলো এবং যে ধরনের আচরণ মানুষের সাথে হলো, এই জায়গায় মানুষ কিন্তু কি হয়েছে, ফ্রাস্ট্রেটেড হয়েছে। যার কারণে জামাত ইসলামীকে এর বিকল্প হিসেবেই বাংলাদেশে মানুষ সামনে নিয়ে এসেছে। আমরা ইতিমধ্যেই শুনছিলাম যে আসলে বিজেপি যে স্লোগান দিয়েছিল সেখানে ভয়ের বিরুদ্ধে বা তারা মানে সন্ত্রাসের বিরুদ্ধে, পরিবর্তন, এই ধরনের কথাগুলো আমরা তাদের মুখে শুনেছি। কিন্তু এটার অন্তরালে আসলে মানে যেটা আমরা শুনছি যে হিন্দুত্ববাদকে সামনে নিয়ে আসা, কিন্তু সেটার অন্তরালে কি নাগরিক যে প্রশ্নগুলো সেগুলো কি এসছিল বা সেগুলো কি চাপা পড়েছে? একই সাথে আমি আপনাকে আরও যে প্রশ্নটা রিপন ভাইকে, মান্নান ভাইকে করেছে, সেই প্রশ্নটাই করতে চাই যে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ডানপন্থার এক ধরনের উত্থান আমরা অনেকেই বিশ্লেষকরা আলোচনা করছেন, সেটা কি সীমানা পেরিয়ে সেটার প্রভাব ওখানে পড়লো কিনা, এই দুটো বিষয় আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বাংলাদেশে 24-এ 5ই আগস্টের পরে ডানপন্থার উত্থান বলবো না, বলা যেতে পারে যে আপনার ডানপন্থার একটা বিকাশ আপনি দেখেছেন বা আমরা দেখেছি, এটা সত্য। কিন্তু এটার প্রভাব পশ্চিমবঙ্গে যে পড়েনি, কারণ পশ্চিমবঙ্গের প্রভাবটা কোথায় পড়েছে আপনাকে শুধু একটু বলি। যে দেশের প্রধানমন্ত্রী আপনার পানির নিচে ডুব দিয়ে মানে কি বলে দেবদেবীর সান্নিধ্য বোধ করে, ঠিক আছে, তো সেই দেশে তো আপনার এই কি বলে ধর্মান্ধতা তো মানে ওই দেশে খুব প্রকটভাবেই থাকে। যাই হোক, সেটা তাদের জনগণের বিশ্বাস বোধের ব্যাপারে নিয়ে আমার কোনো ইয়ে নেই, কি বলে আলোচনা নেই। আমি যেটা বলতে খুব সিস্টেমেটিক্যালি মানে মমতা ব্যানার্জি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও তার একটা সর্বভারতীয় প্রভাব রাজনীতিতে, বিশেষ করে বিরোধী রাজনীতিতে ছিল।
সুতরাং ওখানে স্বাভাবিকভাবেই বিজেপি তো চাইবেই, শাসক দল হিসেবে চাইবেই আপনার মমতা ব্যানার্জির পার্টি তার রাজনীতিকে মার্জিনালাইজ করা, যে ইস্যুতে কথা বললে সুবিধা হবে সেই ইস্যুতে কথা বলেছে। এবং তাদের কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির কারণেই পশ্চিমবঙ্গে যে অর্থনৈতিক মন্দা যদি বলেন, পার্টিকুলারলি আপনার সেখানকার আপনার যদি আপনি ওখানকার যে বাংলাদেশে একটা প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে বাজারঘাট করতে যেত না, বেশ করে নারীরা তাদের ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটার জন্য তো একটা বড় ধরনের তো বাজারই ছিল পশ্চিমবঙ্গ। মেয়েদের বিয়ে শাদীর শাড়ি টাড়ি এটা ওটা, 3 পিস সালোয়ার কামিজ, কোনটা না। এগুলো তো বেচা বিক্রি গত 1.5 বছর অলমোস্ট ছিল না। তারপর আপনি যদি বলেন ভারতীয় হাসপাতালগুলোতে রুগীর অভাবে একেবারে বিরান ভূমিতে পরিণত হয়ে গেছিলো। শুধু ওখানকার ইকোনমি, তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাদেশের সাথে যে একটা বৈরী সম্পর্ক গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এটা রেখেছিল, সেটার কারণে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে নিশ্চয়ই একটা বিরূপ চাপ ছিল। সেই বিরূপ চাপের একটা ইম্প্যাক্ট সরকার হিসেবে তৎকালীন মমতা গান্ধীর সরকারের উপরে বর্তায়। সেখানকার মানুষের ব্যবসা বাণিজ্য যখন ঠিকমতো চলে না, মার্কেটের দোকানগুলো যখন বেচা বিক্রি কম হয়, সেখানে স্বাভাবিকভাবে শ্রমিকরা চাকরি হারিয়েছে। তো বাংলাদেশের একটা বড় বাজারই তো ছিল ওটা, তার বাংলাদেশ একটা বড় ক্রেতা ছিল। তো সেটার জন্য তো মমতা ব্যানার্জি, আমার ধারণা সেই হিসেবে মমতা ব্যানার্জি তার দায়ী ছিলেন না, এই নীতিটা মমতা ব্যানার্জি নিজে গ্রহণ করেননি, এটা গ্রহণ করেছে তাদের কেন্দ্রীয় সরকার। তো যাই হোক, এটা আমি মনে করি যে বাংলাদেশের আপনার দক্ষিণপন্থার রাজনীতি যে যে একটা ডালপালা মেলার যে ব্যাপারটা আমরা দেখেছি, এটার কোনো নাগরিকের প্রশ্ন যেগুলো থাকে সেগুলোর বাইরে কি আমি মনে করি এটার কোনো ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গে ছিল, বরং পশ্চিমবঙ্গের কারণে, পশ্চিমবঙ্গের পরিবর্তনের কারণে এই দেশের দক্ষিণপন্থার রাজনীতিতে পালে হাওয়া দেয় কিনা সেটা নিয়ে বরং আমার উদ্বেগ আছে। এটা গেল এক। উনি যেটা বিএনপি সম্পর্কে যে কথাটা বলেছেন, আমার দল সম্পর্কে, এখানে আমার তো একটু বলার ব্যাপার থাকে। উনি অনেক গণতন্ত্র চর্চার কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। জীবনেও তারা বহু ভুল করেন। 71 সালে একেবারেই মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই দেশের মানুষ যদি চায় যে তারা একটা গণপ্রজাতন্ত্র কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, সেটার বিরুদ্ধে অবস্থান করা কোনো রাজনৈতিক গোষ্ঠীর, কোনো রাজনৈতিক দলের শুভ বিবেচনা বা আমি মনে করি না খুব সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ছিল টু স্ট্যান্ড এগেনস্ট দ্য উইল অফ দ্য পিপল, যেটা তারা 71 সালে তারা দাঁড়িয়েছিল। 47-এ যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে, তখন আমাদের পূর্বপুরুষেরা, তাই না, তারা তো মেজরিটি সবাই, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, সবাই আপনার পাকিস্তানের পক্ষিত তারা ছিলেন। তো সেই সময় দেখা গেল যে পাকিস্তান সৃষ্টির বিপক্ষেও অ্যাট দ্যাট টাইম জামাত ইসলামের একটা বিরুদ্ধে অবস্থা। জামাত ইসলাম মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে, খুব যেটা বলে একটা পপুলার টাইমটা তারা মিস করে, আমার যেটা মনে হয়। এইবার শুধুমাত্র পপুলার টাইমটা মিস করে না, বাট ইন মোস্ট অকেশন তারা পপুলার টাইম মিস করে। সেটা 47 বলেন, সেটা 1971-এ বলেন, এমনকি আপনার শেখ হাসিনার সাথে কোলাবোরেট করে সংসদে বসে তৎকালীন সময় বিএনপির বিরুদ্ধে আন্দোলনে শেখ হাসিনার সাথে সহযোগী হওয়া, যদিও জোটবদ্ধভাবে না হলে প্যারালেলি বিএনপি গভর্নমেন্টের তারা যে মুভমেন্ট করেছেন, তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তারা যে পারসিকিউশনের তাদের জন্য আমার আছে সহমর্মিতা আছে, তাদের অনেক নেতাকর্মীর আত্মহত্যা আছে, তারা অনেকেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইট ওয়াজ বিকজ অফ দ্য রং পলিসি। তারা সেদিন শেখ হাসিনার আঁচল তলে যে তারা যদি বিএনপি খেদাও অভিযানে না নামতেন, তাদের এই ভাগ্য ললাটে যা ঘটনাগুলো, নেতিবাচক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো তারা স্বীকার হচ্ছেন, সেগুলো তাদের হতো না। এখনও তারা যেমন বলেন বিএনপির সব খুব বেশি কঠিন শব্দ ব্যবহার করেছেন, সন্ত্রাস বিএনপি পোস্ট 5 অগাস্টে বিএনপি কোথাও সন্ত্রাস করেছে নিঃসন্দেহে না। বিএনপি সন্ত্রাস করলে তো আমি জানি না কোন দুষ্টু লোকেরা রাজনীতির মাঠেই থাকতে পারে না। রাক্ষসের গল্প আছে না, রাক্ষসের গল্প, রাক্ষস উত্তর দিকে গেলে বলতো কি দক্ষিণ দিকে যাবো, শুনেছি আর কি, এরকম বলতো। রাক্ষস নাকি কি একটা গল্প, এগুলো আর কি রূপকথার মতো। তো ওনাদের কোন পাগলে ওনাদের একটা বুদ্ধি টুদ্ধি মাথায় দিয়ে দিল যে জামাত পরে আসতে পারে। তো ফলে এমন একটা হাইপ তুলে ফেললো প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, এটা একটা কাজে দিয়েছিল অবশ্য। ফলে কিছু লোক অতি তাড়াতাড়ি, যেগুলো আওয়ামী লীগ করতো, হঠাৎ হাতারিতে একটা জামাত ভাব আসা শুরু করে, মনে করি। কারণ কিছু লোক আছে না, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট থাকার চিন্তা করে, তারা এরকম একটা তারা নানা জায়গায় এই যেটা ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজা নামের কথাই আপনি যদি বলেন, যে প্রশাসনের মধ্যে
জামাতও মানে বিএনপির কথা বলেছে নিঃসন্দেহে, কিন্তু জামাতও মানে সমভাবে প্রভাব বিস্তার করে এটা ভাগ বাটোয়ারা করা সমস্ত জায়গায়, ওগুলো থেকে তারা মোটেও তারা পিছিয়ে ছিলেন না। আমি আপনাকে আরেকটা প্রশ্ন একটু একই সাথে নিশ্চয়ই, করে আমি ফেলতে চাই। শুনতে পছন্দ করি। পুশ ইন পুশ ব্যাক নিয়ে অনেক রকম Yes, কথাবার্তা এটা হচ্ছে। বলবো আমি। এটা যেমন আমরা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি বলছেন যে 47 সালে ওনার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। তারপর আসামের যে মুখ্যমন্ত্রী, উনিও বলছেন 47-এর পরে ওনারা কিভাবে পালিয়ে এসেছিলেন। ফলে এখন 71-এর পরবর্তী সময়ে যারা বিদেশি বলছেন যে বিদেশি বা বহিরাগত আশ্রয় নিয়েছিল, তাদেরকে কোনো রকম ট্রাইব্যুনাল ছাড়াই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই যে কথাবার্তাগুলো চলছে, এগুলোর মধ্য দিয়ে আসলে কি এই পুশ ইন পুশ ব্যাকের এই জায়গাগুলোকে বৈধতা দেওয়া, বা আসলে কি এটার পেছনে? তারা এটা একটা ভোটের বাজার গরম করার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। এটা সত্য কথা যে মানে মুসলমানরা যারা সংখ্যালঘু ওখানে পশ্চিমবঙ্গে, মেনি অফ দেম, মুসলমানদের মধ্যে মেনি অফ দেম একসময় কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করেছে, মানে আপনার জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতিকে সমর্থন করেছে, মানে ভোটে। জি, কিন্তু এবার তো পশ্চিমবঙ্গে আমরা দেখলাম ধীরে ধীরে এগুলো সব মানে বামফ্রন্ট বা তৃণমূল এবং এর পরবর্তী তৃণমূল কংগ্রেস পর্যন্ত কংগ্রেসকে সাপোর্ট করেছে। তো এটা একটা ভোটের রাজনীতির অপকৌশল বটে, মানে যেটা মানে শুভেন্দু অধিকারী যেটা বলছেন, এটা অলরেডি আমাদের সরকারের তরফ থেকে আপনার ইন্ডিয়ান হাই কমিশনের যিনি অ্যাক্টিং হাই কমিশন আছেন তাকে ডেকে গতকালকে একটা কন্ডেম করে, প্রোটেস্ট করে একটা অলরেডি একটা নোট মানে তাকে হ্যান্ডওভার করা হয়েছে। আমি যে কথাটা শুরুতেই বলেছিলাম যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত হবে গত 1.5 বছরে মানে হাসিনার পলানোর পরের সময়টার কথা বলি, তো সেই সময় যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের সাথে যে একটা বৈরিতা নীতি তারা মানে চালু করেছিল, তো তারা সেদিকেই থাকবে, এটা ডিসিশনটা তাদের স্ট্রেইট। আমার ইন্ডিয়ান পর্যটনে না গেলেও চলবে, খুব ক্লিয়ার। ইন্ডিয়ান মেডিকেল ফ্যাসিলিটিসে আমার দেশের জন্য, আমার দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমি মাস্ট সে। যারা বোঝেন না তারা মনে করেন যে ইন্ডিয়া তো অনেক ভালো, না, বাংলাদেশে প্রচুর ভালো ডাক্তার আছে, এতে কোনো সন্দেহ নাই। রোগীর চাপের কারণে আমার হয়তো হাসপাতালগুলো সামলে উঠতে পারে না, সেটা আমাদের নতুন সরকার, তারেক রহমান নেতৃত্বাধীন সরকার, স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা ঢেলে সাজাবো যাতে আমাদের রোগীদেরকে যাতে বাইরে যেতে নয়। মিনওয়াইল আমি একটা কথা বলতে চাই প্রসঙ্গক্রমে, আমি অত্যন্ত দুঃখিত একটা ঘটনা, যখন আমি গতকালকে পত্রিকা শুনলাম যে আমাদের দেশের প্রেসিডেন্ট যিনি হাসিনার আমলে নিয়োজিত প্রেসিডেন্ট, তিনি স্বাস্থ্য মেডিকেল চেক আপের জন্য তাকে লন্ডনে উনি যাবেন। এখন কথা হচ্ছে ওনার কার্ডিয়াক সার্জারিটা হয়েছে সিঙ্গাপুরে, চেক আপ করার জন্য ওনাকে লন্ডনে যেতে হবে কেন? এদেশের লক্ষ কোটি মানুষ এই দেশে চিকিৎসা নেয়। আমার দেশের, আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে চাই যে আমার দেশের কার্ডিওলজি মানে হৃদরোগ ব্যবস্থাপনা জন্য আমাদের দেশে অত্যন্ত দক্ষ যোগ্য কার্ডিওলজিস্ট আমাদের দেশে আছে। এখানে প্রচুর প্রচুর লক্ষ লক্ষ মানুষ এখানে আপনার ট্রিটমেন্ট নিচ্ছেন, এবং কার্ডিয়াক সার্জারি এবং ক্যাজুয়ালিটির হার অলমোস্ট নাই, মানে অপারেশন করতে যে এটা কোনো ফ্র্যাকশনের মধ্যেই পড়ে না। হায়াত মৌতের মালিক তো নিঃসন্দেহে আল্লাহ, তো নাই বললেই চলে। বিলেতে, আমেরিকায়, সেখানে কি মানুষ হাসপাতালে মারা যায় না, চিকিৎসা নিতে মারা যায় না? আমার দেশের অ্যাপোলো হাসপাতাল, মানে এখন যেটা এভারকেয়ার হাসপাতাল, এই এভারকেয়ার হাসপাতালে একজন খুবই বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুর রহমান সোফার আমার মনে পড়ছে। ডাক্তার মুজিবুর রহমান তার নিজের একটা অসুস্থতার জন্য তিনি সিঙ্গাপুরে একটা সার্জারিতে গেলেন, রোবোটিক সার্জারিতে। ওই রোবোটিক সার্জারি করতে যে ওই ভুল ইন্টারভেনশনে যে অতিরিক্ত রক্তক্ষরণ, ডাক্তার মুজিবুর রহমান সিঙ্গাপুরেই মানে করলেন, মানে ইহলোক ত্যাগ করলেন। তাহলে যে সিঙ্গাপুরে এত মানুষ কথায় কথায় আপনার মানে এয়ার অ্যাম্বুলেন্স চলে যায়, সেখানেও মানুষ মারা যায়, মানে হসপিটালে বেডেই মারা যায়, তাই না? আমি প্রেসিডেন্ট, উনি আমাদের এই খরার টাইমে, মানে অর্থনৈতিক খরার টাইমে আমাদের প্রতিদিন 165 কোটি টাকা তেলের পেছনে বাড়তি ব্যয় করতে হয়। এই মুহূর্তে ওনার এই মানে লটবহর নিয়ে ওনার এই মেডিকেল চেক আপের জন্য, মেডিকেল চেকটা এই দেশেই সম্ভব হতো, এবং উনি যদি আমি জানি ওনার প্রেস উইং যদি এটা ফলো করে আপনার অনুষ্ঠান, এবং এটা যদি প্রেসিডেন্টকে জানান, আমি খুব খুশি হব। এবং উনি ওনার সিদ্ধান্ত বদলিয়ে উনি যদি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যদি উনি যেতে চান, আমাদের পাবলিক ইউনিভার্সিটি, উই হ্যাভ ট্রেমেন্ডাস গুড টিম ইন দ্য মানে মেডিকেল ফ্যাসিলিটিস আমাদের অনেক ভালো আছে, এবং মানে আমি ওনাকে আশ্বস্ত করতে চাই। তার আগে আমরা একটু আব্দুল মান্নান ভাইকে একটু প্রশ্ন রেখে যেতে চাই। এই পুশইনকে পুশব্যাক বলে বৈধতা দেওয়া বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী সফরে গিয়েছিলেন, খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন, সেই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়গুলো আলোচনা